ওকে যেন কোনো কিছু আর ছুঁতে পারছে না। ব্যালকনিতে একটা টুলে বসে আছে সে, হাফ রেলিং এ দু হাত ভাঁজ করে দিয়ে সেখানে মাথা রেখে উদাস হয়ে আকাশ দেখছে। সকলেও কেমন মেঘলা ছিল আকাশ, এখন বৃষ্টির নামগন্ধ নেই। এই রোদ আবার এই মেঘ, একদম তার জীবনের মতো। একটু সুখ আসলে টুক করে আবার চলে যায় অসহ্য। কিছু ভালো লাগছে না তার, কোথাও চলে যেতে ইচ্ছে করছে সবার থেকে দূরে। কত উল্টাপাল্টা ভাবনাও আসছে মাথায়। এই যেমন অন্তিকের অংশ আছে এখন তার শরীরে, অথচ ওই স্বার্থপর মানুষটা জানেও না কেমন বাবা সে। যে বাবা হবে তাই জানে না, পরক্ষণে ভাবে সে না জানলে জানবে কি করে। আচ্ছা, যদি অন্তিকও বাবা হবে জানতে পারে, বাচ্চাটাকে নিয়ে নেয়, ওকে বাচ্চা থেকে দূরে সরিয়ে দেয়, তখন তাহলে সেও বাচ্চার পেছন পেছন চলে যাবে, তার বাচ্চা নেবে অথচ তাকে নেবে না। এমন করলে উকিল সাহেবের বিরুদ্ধে মামলা করবে। উদ্ভট চিন্তা ভাবনায় প্রাণেশা বিরক্ত হয়। দোতলায় রুম হওয়ায় ব্যালকনি থেকে বেশ দূর অবধি দেখা যায়। তার মনে হলো গেট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই গাড়ি থেকে কেউ তাকে দেখছে, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। মনের ভুল ভেবে তেমন পাত্তা না দিয়ে ভেতরে চলে যায় প্রাণেশা। বাড়ির সবাই প্রাণেশার সম্পর্কে খারাপ কিছু ভাবছে না, কিন্তু তার সাথে খারাপ কিছু হয়েছে এমনটাই ধরে নিয়েছে সবাই। সেদিন দুর্বল শরীরে সাহিলের গাড়ির সামনে এসে পড়েছিল। নিশ্চয়ই যে অমানুষের হাতে পড়েছিল, তার থেকে বাঁচতে ওভাবে ধ্যান জ্ঞান খুয়ে গাড়ির সামনে এসে পড়েছিল। প্রাণেশা নিজের অনাগত সন্তান নাজায়েজ নয় বললেও সবাই মনে করছে নিজের সন্তানের প্রতি মায়া ভালোবাসা থেকে এমন বলছে। প্রাণেশা বিবাহিত হতে পারে এমন কিছু কেউ সেভাবে মাথায় আনেনি। কি করবে না করবে সেসব নিয়ে ভীষণ চিন্তিত সবাই। লোকসমাজ নিয়ে বাকিরা ভয় পেলেও সাহিল আর তার বাবার ওই বিষয়ে কোনো ভাবনা নেই। তাদের চিন্তা শুধু প্রাণেশাকে নিয়ে, ওকে বুঝিয়ে সুঝিয়ে কিভাবে সব জানতে পারবে তা নিয়ে। অপরাধীকে একটাবার পেলে হবে, মাটির সাথে গেড়ে দেবে একদম। কিন্তু কোনোভাবেই তো জানতে পারছে না, প্রাণেশা কিছুই তো বলছে না। ও না বললে কিভাবে কি চলবে। রাত প্রায় 12টার কাছাকাছি। অয়ন্তী রুমে ভীষণ জড়সড় হয়ে বসে আছে। গায়ে স্বচ্ছ সাদা নেটের ঢিলাঢালা তবে খুব খোলামেলা একটা পোশাক, সহজ ভাষায় নাইটি। সাধারণত নাইটি যেমন হয় সেই অনুযায়ী গলার অংশ স্বাভাবিকের তুলনায় বেশ বড় হওয়ায় ক্লিভেজ চোখে পড়ার মতো দৃশ্যমান। আর পোশাকটি শেষ হয়েছে হাঁটুর খুব উপরে। এই পোশাকের সাথে অয়ন্তী কমফোর্টেবল নয়, তাই রুমে একা থাকা সত্ত্বেও অস্বস্তি হচ্ছে। যদিও ওপরে শিয়ার রোব পড়েছে সে, তবে সেটিরও একই সেটের হওয়ায় স্বচ্ছ সাদা নেটের আর সম্মুখ ভাগ খোলামেলা, পরা না পরা সমান। আজ রাতে মাহাত ভাই আসবে। অয়ন্তী আগে ভাগে খেয়ে দিয়ে রুমে চলে এসেছে। এই পোশাক পরার সাহস করতে পরে কিভাবে মাহাত ভাইয়ের সামনে যাবে। সব মিলিয়ে এটা সেটা ভাবতে ভাবতে তার অনেক টাইম লাগবে, তাই আগে ভাগে খেয়ে চলে এসেছে 1 ঘন্টা যাবৎ। হ্যাঁ না করতে করতে ফাইনালি নাইটিটা পড়েছে। যদিও সে সকালে শর্ত মেনে নিলেও রাতে মাহাত আসলে ভুলে গিয়েছে বলে কাটিয়ে দেওয়ার ফোন দিয়ে এঁটেছিল। কিন্তু এই বিষয়টা আন্দাজ করতে পেরে মাহাত ফোন দিয়ে অয়ন্তীকে চালাকি করলে খবর আছে বলে হুঁশিয়ারি করেছে। মাহাত ভাইয়ের এতক্ষণে চলে আসার কথা। অয়ন্তের কাছে মাহাত আসবে শুনে মিসেস আয়েশা আমিন অপেক্ষা করতে চেয়েছিলেন, তবে অয়ন্তী মানা করে দিয়েছে। সে জানে মাহাত ভাই খেয়ে আসবে। ভাবনার মাঝেই কট করে দরজা খোলার শব্দ হয়। শিয়ার রোপটা দিয়ে নিজেকে এদিক সেদিক নানাভাবে ঢেকে নিতে চায় অয়ন্তী। মাহাত রুমে ঢুকে শুধু ড্রিম লাইট অন দেখে সুইচ দিয়ে লাইট অন করে সবার আগে। তারপর অয়ন্তীর খোঁজে চোখ ঘুরাই। মাহাত এসেছে বুঝতে পেরে তাড়াতাড়ি বেডের কাছে এসে পাতলা চাদরটা টেনে নিয়ে নিজেকে সামনে থেকে ঢেকে নিয়েছে সে। অয়ন্তীকে ওভাবে চাদর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাহাত সরু চোখে তাকায়। ওর দিকে চোখ রেখে দরজাটা লাগিয়ে দেয়। তারপর গলার টাই খুলতে খুলতে কাছে গিয়ে বলে, ওটা ধরে রেখেছিস কেন? নামা। অয়ন্তী মাথা নাড়াই। নামান না। মাহাত নিজের সরু চোখ আরো সরু করে টাইটা খুলে ফেলে এক টানে ওর চাদরটাও সরিয়ে নেয়।
অয়ন্তী ধরফুরিয়ে ওঠে। তোমার যে এত অধপতন হয়েছে জানতাম না মাহাত ভাই। ছি, কাপড় ধরে টানাটানি করছো। হাত দিয়ে নিজেকে আড়াল করতে করতে বলে সে। আপাদমস্তক অয়ন্তীকে মনোযোগ দিয়ে দেখতে দেখতে মাহাত বলে, অধপতন তোরও হবে একটু পর। চুলগুলো সামনে বুকের ওপর এনে দিয়ে অয়ন্তী বলে, চাদরটা দাও। চাদরের আর কাজ নেই। মাহাদের দৃষ্টি দেখে অয়ন্তী গজগজিয়েই বলে, চোখ নামাও, জীবনে মেয়ে দেখোনি? মাহাত ইঙ্গিতপূর্ণ হেসে আবার জায়গায় চোখ রেখে বলে, দেখছি, অনেক দেখছি, কিন্তু এমন ভিউ চোখের সামনে কখনো দেখিনি। অয়ন্তীর চোখের আকার বড় হয়। লজ্জা পেলেও সে শুরু থেকে তা দেখাতে চাইছে না, অথচ মাহাদের কথা শুনে স্বাভাবিক থাকতে পারছে না। এর মধ্যে মাহাত আবারও বলে, তোকে শীত লাগছে পুরোই। অ্যান্ড সে অয়ন্তী তাড়াতাড়ি কাছে এসে মাহাদের মুখ চেপে ধরে। চুপ করো, আর বলবে না। তুমি তো আগে এত অসভ্য ছিলা না মাহাত ভাই। মাহাদ ওকে কাছে টেনে নিয়ে শিয়ারবের ভেতর হাত গলে দেয়। কোমরে হাত রেখে নিজের সাথে আটকে ধরে। কোমরসহ উন্মুক্ত পিঠে হাত বোলাতে বোলাতে মুখ থেকে অয়ন্তীর হাত সরিয়ে বলে, আগে তো জামাইও ছিলাম না। শরীরে মাহাদের হাতের বিচরণ টের পেয়ে সে কাতর চোখেই তাকায়। ওর দৃষ্টি দেখে মাহাদ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি এইসব তোর করার কথা ছিল, আবার এভাবে তাকাচ্ছিস কেন? অয়ন্তীর চোখ বড় হয়। মাহাদের তা দেখে হাসি পায়, কিন্তু সে হেসে দিলে অয়ন্তী আরো সিরিয়াসভাবে নেবে না। হাসি আটকেই বলে, দাঁড়িয়ে আছিস কেন? শর্ত একটা পূরণ করলে হবে না, দুটোই করতে হবে, না হলে আমি নিজে পদক্ষেপ নেব। তবে এখন না, কাল সকালে। অয়ন্তী ঘাবড়ে যায় কাল সকালের কথা বলায়। ইতস্তত করেই বলে, তোমার কথা মতো তো পড়েছি, একটা শর্ত পূরণ করলে হয় না? না, হয় না। আমি কিন্তু সকালে নিজেকে অনেক কষ্টে সামলিয়েছিলাম, তুই শর্ত মেনেছিস বলে। এখন পোল্টে খেলে আজ সকালে সিচুয়েশন আবার ক্রিয়েট হবে। অয়ন্তী চিন্তিত মুখে কিছু ভাবতে ভাবতে কাছে আসে। মাথা উঁচিয়ে ধীরে ধীরে মাহাদের ঠোঁটের কাছে যায়। ঢোক গেলে এক পলক মাহাদের চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়। 2-3 মিনিট পর ছেড়ে দিতে চাইলে মাহাত ছাড়তে দেয় না। যেতে যেতে 10-15 মিনিট যায়। তারপর মাহাত ছাড়লে সে হাঁপাতে হাঁপাতে তার বুকে মাথা রাখে। মাহাত নিজেও কিছুটা হাঁপিয়ে উঠেছে, তবে ধিমি স্বরেই বলে, থামলি কেন? কি অজ্ঞান হয়ে যাস না আবার? শুরু কর, কাল আমি ধরলে কিন্তু। আর কিছু বলবে তার আগে নিজের বুকে অয়ন্তীর ঠোঁটের স্পর্শ পায়। পরপর 3-4 বার। আস্তে আস্তে মাহাদের শার্টের বোতাম খুলে দেয়, কিন্তু তারপর গিয়ে আর কিছু করার সাহস করতে পারে না। ঢোক গিলে তাকায় মাহাদের দিকে। মাহাদ ওর দৃষ্টি দেখে শার্টটা গা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় কোথাও। তারপর চলে যায় বিছানার দিকে। স্বর্গ নামিয়ে আনবে আজ সেখানে। পরদিন সকালবেলা অন্তিক ফারদিন বাড়ি থেকে কিছুটা দূরে নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। গতকালও এসেছিল এদিকে। ব্যালকনিতে প্রাণেশার দেখাও পেয়েছে, কিন্তু আজ ওকে দেখা যাচ্ছে না। একটু ব্যালকনিতে আসলে দেখেই চলে যেত সে। কাল পরশুর দিকে বাবা মা সহ যাবে ফারদিন বাড়িতে। প্রাণেশা আর তার ব্যাপারে সবকিছু জানাবে। তাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করে ওকে নিয়ে আসবে। আজই যেত, তবে তার বাবা ব্যস্ত থাকবে আজ, তাই কাল অথবা পরশু যাবে। কিন্তু ফারদিন বাড়িতে গিয়ে প্রাণেশাকে চাওয়ার আগে ওর সাথে একা একবার দেখা করা খুবই জরুরি। ওর সাথে কথা বলে নিজেদের মধ্যকার মান অভিমান ভাঙাতে হবে আগে, না হলে পরে পরিবারের কাছে ওকে চাইতে গেলে, অথচ প্রাণেশা নিজেই আসতে চাইল না, এমন হলে ঘেটে যাবে সব। কিন্তু এই মেয়েটা বাড়ি থেকে বেরই হয় না। সাহিল নিজের গাড়ি নিয়ে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছে। কাছাকাছি চলে এসেছে। গাড়ির ভেতর থেকে রাস্তার ধারে অন্তিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, আরে অন্তিক সরোয়ার নাকি আপনি এখানে? প্রাণেশের সাথে কিভাবে একান্তভাবে দেখা করা যায় তা ভাবতে ভাবতেই সুখ টান দিচ্ছিল অন্তিক। কথাটা শুনে পেছনে তাকায়। সাহিলকে দেখতে পেয়ে টান টান ভ্রু সোজা হয়। হাতে থাকা সিগারেটটা ফেলে দেয়। পায়ে পিষে সাহিলকে জবাব দেয়, হ্যাঁ, এদিকে একটা কাজে এসেছিলাম। আপনি?
আমিও পার্টি অফিস থেকে আসছিলাম, একটু গেলেই তো ফারদিন বাড়ি। এত কাছে এসেছেন, বাড়ি না ঢুকে চলে যাবেন? আসুন প্লিজ। বাবা সহ সবাই আপনাকে একদিন নিয়ে আসতে বলে, সেদিন খুব উপকার করছিলেন। আপনি এত কাছে এসেছেন, চলুন আমার সাথে, সবাই খুব খুশি হবে। অন্তিক মানা করে না প্রাণেশার সাথে এই ফাঁকে যদি দেখা হয়ে যায়, কথা বলতে পারে, তাহলে কালই চলে আসবে বাবা মাকে নিয়ে। আর থাকা যাচ্ছে না ওকে ছাড়া। আর এখন তো বউ একা নয়, তার অনাগত সন্তানও তার থেকে দূরে আছে। সেদিন হসপিটালে কি কারণে গিয়েছিল তারা দু ভাই বোন, সেই খবর অন্তিক পরে নিয়েছে। অজ্ঞান প্রাণেশাকে বাড়ি রেখে দরকারি যখন বাইরে গিয়েছিল তখনই জানতে পেরেছে এসব। সাহিল অন্তিককে নিয়ে চলে আসে বাড়ি, তাকে দেখে সবাই প্রসন্ন হয়। অন্তিক সেই দিন প্রাণেশাকে বাঁচিয়ে নিয়েছিল তা সবাই জানে। অন্তিক সেদিন ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে প্রাণেশাকে নিয়ে না গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত তাদের ছেলে মেয়ে দুটোর সাথে। জ্ঞান ফেরা অবধি প্রাণেশার খেয়ালও রেখেছে বাড়ি নিয়ে গিয়ে। অন্তিকের প্রতি, তার পরিবারের প্রতি সবাই কৃতজ্ঞ। হঠাৎ করে আসায় আগে থেকে কিছু প্রস্তুত না থাকলেও অন্তিকে আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না। এইটুকু সময়ের মধ্যে তার জন্য অনেক কিছুই করে ফেলেছে। তার বাবা মায়ের পরিবারের সবার খোঁজখবর নেয়, বাড়িতে কে কে আছে, প্রফেশনাল লাইফ কেমন কাটছে, এমন নানা কিছু নিয়ে কথাবার্তা হয়। কথায় কথায় সাহিল তাকে তুমি সম্বোধন করতে অনুরোধ করে। সে অন্তিকের 2-3 বছরের ছোট। আপনি সম্বোধন ঠিক মানাচ্ছে না, অন্তিকও মানা করে না। সে প্রথমবার শ্বশুরবাড়ি এসে অজান্তে হলেও জামাই আপ্যায়নের চেয়ে কম কিছু পায় না। শুধু বউয়ের দেখা পাচ্ছে না, সে ভেবেছিল বাড়ি থেকে বের হয়ে না মেয়েটা, যেখানে এখন দেখেছে রুম থেকেও বের হয় না। বাড়িতে একটা মেহমান এসেছে, সবাই তার সাথে দেখা করছে, গল্প করছে, অথচ প্রাণেশার দেখা নেই। সবার সামনে মুখে প্রকাশ না করলেও মনে মনে সে কিছুটা বিরক্ত বোধ করে। প্রাণেশা পেন্টিং করতে বসে সারা গায়ে রং লাগিয়ে ফেলেছিল, তাই ভাবে গোসল করা দরকার। কিন্তু সকাল থেকে কোনো কারণে তার রুমের ওয়াশরুমে পানি আসছে না। এই জন্য নিচে নাজিয়া আপুর রুমে গিয়েছিল গোসল করতে। তার রুম থেকে কিছুটা এগোলেই ড্রয়িং রুম স্পষ্ট। প্রাণেশা গোসল সেরে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। সবার কোলাহল শোনা যাচ্ছে, তাই চুল মুছতে মুছতেই সেদিকে চোখ দেয়। সবার মাঝে সোফায় অন্তিককে দেখতে পায়, বসে আছে সে। বাকিদের কথার হুহা জবাবও দিচ্ছে মাঝে মাঝে। প্রাণেশা অবাক চিত্তে দেখে দৃশ্যটা। অন্তিক এ বাড়িতে কি করছে ভেবে তার মাথা খারাপ হওয়ার জোগাড়। বিষয়টা হজম করে সরে দাঁড়াবে তার আগেই অন্তিক চোখ তুলে হঠাৎ কি ভেবে এদিক তাকাতেই প্রাণেশার চোখে চোখ পড়ে। প্রাণেশা তৎক্ষণাৎ ওখান থেকে সরে গিয়ে নিজেকে আড়াল করে নেয়, কিন্তু অন্তিক ওকে দেখে নিয়েছে। প্রাণেশা নিজেকে আড়াল করে নিয়েছে দেখে হঠাৎ সবার কথার মাঝেই বলে ওঠে, সাহিল, তোমার মনকে দেখছে এনেছে? সে কি এখন অসুস্থ? পায়ে যে লেগেছিল, এখন ঠিক আছে? সে কোথায়? অকস্মাৎ অন্তিকের কথায় সবাই তার দিকে তাকায়। নিজের দিকে সবাইকে তাকাতে দেখে অন্তিক মোটেও অপ্রস্তুত হয় না, স্বাভাবিকভাবেই আবার জানতে চায়। তোমার বোন কোথায়? হঠাৎ করে তার প্রশ্নে সবাই তাকালেও প্রাণেশার খোঁজ নেওয়াটাকে সবাই স্বাভাবিকভাবেই নেয়। যাকে বাঁচিয়েছে সে এখন কেমন আছে জানতে চাওয়া স্বাভাবিকের অস্বাভাবিকের কিছু নয়। হ্যাঁ বড় মা, বোন কোথায়? ওকে আসতে বলো। সবাই তো আসি এখানে, ওকেও ডাকো। নাজিয়া যায় প্রাণেশাকে ডাকতে। এদিকে প্রাণেশা দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে এখনো, যেখানটায় নিজেকে আড়াল করেছিল সেখানটায়। একে তো অন্তিককে এখানে দেখে সে অবাক, তার ওপর সবার মাঝে ওভাবে তার খোঁজ নিচ্ছে শুনে হার্ট বেরিয়ে আসার উপক্রম ছিল। কিন্তু তাদের ব্যাপারটা অন্য কেউ যেহেতু জানে না, তাই কিছু আন্দাজ করতে পারবে না স্বাভাবিক। সে শুধু শুধুই ভয় পাচ্ছে হঠাৎ নাজিয়াকে আসতে দেখে তার দিকে। নাজিয়া বলে সেদিন যে নিয়ে গিয়েছিল গাড়ি থেকে ওকে, সে এসেছে, তার খোঁজ নিচ্ছে বলে হাত ধরে নিয়ে যায় নিজের সাথে। প্রাণেশা কি বলবে, কি প্রতিক্রিয়া দেবে বুঝে উঠবে তার আগেই তাকে নিয়ে সবার মাঝে চলে আসে। অন্তিক খুব মন দিয়ে দেখে প্রাণেশাকে। একান্তে কথা যে বলা হবে না এত এত মানুষের মাঝে তা অনেক আগেই বুঝেছে, কিন্তু এবারেই এসে ওকে না দেখে যাওয়ার মানেই হয় না। অন্তিক খেয়াল করে প্রাণেশা তার দিকে তাকাচ্ছে না।
অভিমানে, রাগে, ভয়ে নাকি সবার মাঝে থাকায় লজ্জার সংকোচে, ঠিক বুঝলো না। অকস্মাৎ অন্তিকের সবকিছুর প্রতি বৃতৃষ্ণা লাগছে। এত এত সবার মাঝে দম বন্ধ লাগছে, তার কিচ্ছু ঠিক নেই। নিজের বাচ্চাকে ছুঁতে পারছে না। বাচ্চার মায়ের এখনও তার প্রতি অভিমান হাঁসফাঁস করে ওঠে ভেতরটা। প্রাণেশার খোঁজ নেওয়ার বাহানায় সবার মাঝে তাকে ডেকে আনিয়েছিল, অথচ এখন কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। সবার মাঝে সে এক দৃষ্টিতে প্রাণেশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বাকিদের দিকে তাকায়। কিছু ফলমূল কেটেছিল অন্তিকের জন্য, সে খায়নি। বড় মা সেসব প্রাণেশাকে দিচ্ছে খাওয়ার জন্য। প্রাণেশা না খেতে চাইলে সাহিল মৃদু ধমক দিয়ে খেতে বলে। অন্তিক বুঝতে পারে প্রাণেশার প্রেগনেন্সির ব্যাপারে বাড়িতে সবাই জানে। এই যত্ন তার করার কথা ছিল, কিন্তু সে এখনও ছুঁয়েও দেখতে পারল না বউ আর অনাগত বাচ্চাকে। অন্তিক প্রাণেশার স্বামী, একথা বাড়ির কেউ জানেন না। এমনকি তার জানা মতে প্রাণেশা বিবাহিতা, এই কথাটাও কেউ জানে না। কিন্তু প্রাণেশা প্রেগনেন্ট তা জানে। তাহলে বাড়ির সবাই তার বাচ্চাটাকে নিয়ে ঠিক কী ভাবল, ভেবেই তার সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো একটা অনুভূতি হয়। নিজের দোষে আজ এই পরিস্থিতিতে পড়েছে সে। অন্তিক কিছু একটা ভেবে সবার মাঝে আবারও বলে, সাহিল, তোর বোনকে কি বাইরের হাওয়া বাতাস লাগাতে দাও না? একটু হাঁটতে ঘুরতে পাঠিও বাইরে। সেদিনও তোমার গাড়ি থেকে তুলনার সময় মনে হয়েছিল খুব দুর্বল সে, অজ্ঞান হয়ে গেল দেখলাম। এখন ওকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত, দুঃখী। বাইরের হাওয়া বাতাস গায়ে লাগাতে দিও, মন ভালো থাকবে। অন্তিকের কথাগুলো শুনে সবাই প্রাণেশার প্রতি তার অবজারভেশন চোখে পড়ার মতো মনে হলেও অন্তিকের কথাগুলোই মন দিয়ে শুনে সবাই। ভুল কিছু বলেনি, প্রাণেশাকে নিয়ে চিন্তিত তা তারা সবাই জানে, কিন্তু এই বিষয়টা তো তারা খেয়াল করেনি। সারাক্ষণ বাড়িতে পড়ে থাকতে থাকতে আসলে মন মস্তিষ্কে উল্টাপাল্টা বেদরকারি নানান চিন্তাভাবনা আসতে পারে। বিকেলের দিকে সময়টা শরতের শেষের দিকে হওয়ায় গরম কম, বাতাস কিছুটা শুকনো ধরনের, তবে শীতও নয় তেমন একটা। প্রাণেশাকে নিয়ে বেরিয়েছে তার দাদি। আজ সকালেই তো অন্তিক বলেছিল ওকে বাইরের হাওয়া বাতাসে যেতে দেওয়া দরকার। এমনকি নাতনির ভালোর জন্য শুনে আজই ধবধবে ধরে বেঁধে নিয়ে এসেছেন হাঁটতে। আজব কিসিমের মানুষ এই দাদি। যাই হোক, এদিকটায় মানুষ সচরাচর হাঁটতেই আসে, খুব সুন্দর আর মনোরম জায়গা। প্রাণেশা দাদির পাশে হাঁটতে হাঁটতে সবটা দেখে, ভালোই লাগছে। এখন থেকে মাঝে মাঝেই এদিকে হাঁটতে আসবে বলে ঠিক করলো সে। তাদের প্রতিবেশী একজনের দেখা পেয়ে সেদিকে গেল দাদি। প্রাণেশাকে যেতে বলেছিল, সে মানা করে দিয়েছে। বৃদ্ধাদের মধ্যে গিয়ে তার কি কাজ, দাদি ওকে আশেপাশেই হাঁটতে বলে গিয়েছে। প্রাণেশা সায় জানায়, কিন্তু চারপাশটা দেখে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে যায় সে। দূরে এসেছে খেয়াল হতেই দাদিকে খুঁজতে আসে, পাশে তাকায়, না তো দেখা যাচ্ছে না কোথাও। প্রাণেশা কিঞ্চিত ঘাবড়ে যায়, আবার তাকায় এদিক সেদিক। দূরে চলে এসছো তুমি, কিছুটা পেছনে যেতে হবে দাদিকে খুঁজতে। অকস্মাৎ কারো কথায় পাশে তাকিয়ে দেখে অন্তিক দাঁড়িয়ে আছে, পাশে গাড়িও দেখা যাচ্ছে। অন্তিক এখানে কখন এলো প্রাণেশা বুঝতে পারেনি। সে বিস্ময়ে তাকায় প্রাণেশার অবাক চাহনি দেখে। অন্তিক সে এবার এদিকের কাজই এসেছিল, প্রাণেশার দেখা পাবে ভাবেনি। তার কথাটা তাহলে কাজে এসেছে। কদম ফেলে একটু এগিয়ে আসে প্রাণেশার দিকে। সেই যে চলে এসেছিল প্রাণেশা সরোয়ার বাড়ি থেকে, এরপরেই এই প্রথম হুঁশ থাকা অবস্থায় একা অন্তিকের সামনে পড়েছে সে। কথাটা ভাবতেই সেই শেষবার একসাথে থাকা দৃশ্যগুলো ভেসে ওঠে চোখের সামনে। ঢোকিলে সে পেছন ফিরে চলে যেতে নেয়, অমনি অন্তিক তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? প্রাণেশা কিছু বোঝায় না, তার হাত ছাড়িয়ে নিতে চায়। শোনো প্রণ, কথা আছে, একটু কথা বলে চলে যাব। প্রাণেশা রাগ অভিমান মিশ্রিত চাহনিতে তাকায়, তার চোখ বলছে অন্তিক যেন তার হাত ছেড়ে দেয়। বলছে তো কিছু কথা বলবো, শুধু আমার কথা শোনো আগে, তারপর যাবে। শুনবো না, ছেড়ে দিন। আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাইছি না আমি। শুনতে হবে, আজকে আমার কথা শুনবে, তারপর তুমি যা বলবে তা এখন আমার কথা শুনবে, প্লিজ, আই রিকোয়েস্ট। প্রাণেশা জবরদস্তি হাত ছাড়িয়ে নিতে চায়। ধস্তাধস্তি করো না, শান্ত হয়ে দাঁড়াও প্লিজ।
প্রাণেশা ধরফড়িয়ে ওঠে, সে চলে যাবে। তার হঠাৎ অস্বস্তি লাগছে, অসহ্য লাগছে। ওকে এমন করতে দেখে অন্তিক এগিয়ে এসে বুকে চেপে ধরে নিজের সাথে। আচ্ছা, আমি চলে যাব, তুমি শান্ত হও, এমন করো না, চলে যাব আমি। প্রাণেশার হঠাৎ কেঁদে ওঠে। তার কেন কান্না পাচ্ছে সে জানে না। অন্তিকের বুকে মাথা রেখে সে কেঁদে ওঠে খুব। অন্তিক কিছু বলে না, ওকে শান্ত হতে সময় দেয়। কিছু সময় পর প্রাণেশার কান্না থামে। অন্তিক তাকে বুকে রেখে নিচু স্বরে বলে। কাঁদছো কেন? প্রাণেশা তার বুকে মৃদু ধাক্কা দিয়ে সরে যায়, তবে অন্তিকের থেকে ছাড় পায় না। আপনার মতো খারাপ আর স্বার্থপর লোক আর দুটো দেখিনি আমি। আমাকে দাদির কাছে দিয়ে আসুন। প্রাণেশার ইশারা বুঝে অন্তিকের কিছুটা হাসি পায়। তাকে স্বার্থপর বলছে, আবার দাদির কাছে দিয়ে আসতে বলছে। তার স্বার্থ তো ওকে নিয়েই, তাহলে দিয়ে আসবে কেন? অন্তিকের ঠোঁটে মৃদু হাসি দেখে প্রাণেশা রেগে যায়। রেগে চলে যেতে নিলে আবার হাত ধরে নেয় অন্তিক। আচ্ছা সরি, দিয়ে আসবো তাদের কাছে। এখন আমার কথা শোনো। প্রাণেশা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অন্তিক ওকে কাছে টেনে হাতের আঁচলায় মুখটা নেয়, একটু থেমে বলে। আমি সরি প্রাণু। সে কিসের জন্য সরি বলছে তা প্রাণেশা বুঝতে পারে কিছুটা। সব মনে করে হঠাৎ মন খারাপই, অভিমান আরো বেড়ে যায়। সেদিনের জন্য আই এম ভেরি সরি, আমার ভুল ছিল, ওভাবে বলা উচিত হয়নি আমার। আই অ্যাপোলোজাইজ, প্লিজ আর অভিমান করে থেকো না। প্রাণেশার চেহারা দেখে কি ভাবছে না ভাবছে বুঝতে না পেরে সে আবারও বলে। সেদিন মাথা ঠিক ছিল না আমার, ভুল করে ফেলেছে। ইরফানের ফোনে ভিডিও করেছিলাম, সেখানে দেখেছি ক্যাফেতে বসে আছো একটা ছেলের সাথে। কলেজ টাইম ছিল দেখে মেজাজ খুইয়ে ফেলেছিলাম। লোকটা তোমার পরিচিত কেউ কি আমার সার হতে পারে মাথায় আসেনি। আই এম ভেরি সরি, অনেক শাস্তি দিয়েছ, আর না প্লিজ। প্রাণেশা অন্তিকের সব কথা শুনে, কিন্তু তাকে বলেছিল ভোলা ভালা চেহারা নিয়ে থাকে নাকি সে। অতটাও ভালো মেয়ে সে নয়, আরও অনেক কিছু। পায়েও ব্যথা দিয়েছিল। অন্তিকের দিকে তাকে বোঝায়। আমি খারাপ মেয়ে? অন্তিক সেই এক কথা কি কারণে বলেছে বেশ বুঝতে পেরেছে, তাই সাথে সাথেই জবাব দেয়। মোটেও না, আমি খারাপ, আমার চিন্তা ভাবনা খারাপ ছিল। আপনার অযোগ্য, আমি ছেড়ে দিন আমায়। আমি বলেছি কখনো তুমি আমার অযোগ্য? এ কথা আসছে কেন? বলতে হয় না, আমি বুঝতে পারি। আচ্ছা, সব বুঝতে পারো তুমি, খুব বুদ্ধিমতী। বুদ্ধিমতী হয়ে নিজেকে আমার অযোগ্য বলেছ? প্রাণেশা তাকায় অন্তিকের দিকে। অন্তিক এভাবে ক্ষমা চেয়ে তাকে নিতে চাইবে তা ভাবেনি সে। বাড়িতে সবাইকে বলে দিয়ে তাকে নিয়ে চলে যাবে ভেবেছিল। তার ক্ষমা দেওয়া না দেওয়া গুরুত্ব দিয়ে দেখবে ভাবেনি। যাই হোক, আবেগ থেকে সে ক্ষমা চেয়ে নিয়ে গেল, তারপর আবার তার সাথে আগের মতো আচরণ করলো। এমন হলে ঢোক গেলে কিছু একটা ভেবে ইশারায় বোঝায়। আপনি মেহরিন আপুকে ভালোবাসতেন? অন্তিকের ভ্রু কুঁচকে যায় এই কথা শুনে। এসব কেন বলছে, আর জানলই বা কি করে এই ব্যাপারে? না, ওকে ভালোবাসবো কেন? তোমাকে কে বলেছে? কেউ বলেনি। সত্যি ভালোবাসতেন না মেহরিন আপুকে? অন্তিক বিরক্ত হলেও তা প্রকাশ করে না। এখন রাগ বিরক্তি প্রকাশ করলেই বিপদ। নিজেকে স্বাভাবিক রেখে বলে। ওকে ভালোবাসতে যাবো কেন? কাউকে ভালোবাসতাম না আমি। তুষা আপুকেও না? অন্তিকের এবার বিস্ময়ের সীমা পার হয়। সে কি বিশ্বপ্রেমিক নাকি যে সবাইকে ভালোবাসবে? এই মেয়ে তাকে কি ভাবে? আশ্চর্য, তোষার কথা আসছে কেন? ওকে ভালোবাসতে যাবো কোন দুঃখে? কাউকে ভালোবাসতেন না? ওদের কাউকে ভালোবাসি না, ভাসেও নেই। ওদের কথা ছাড়ো, তোমার আমার কথা বলো। আর থাকতে পারছি না দূরে, কাল আমার সাথে যাবে তুমি। আপনি তাহলে কাকে ভালোবাসতেন? প্রাণেশা এবার বিভ্রান্তি নিয়ে জানতে চায় ইশারায়। অন্তিক হতাশ হয়ে বলে। কাউকে ভালোবাসতে হবে কথা আছে? তাহলে আমাকে অযোগ্য নয় বলছেন যে? কাউকে ভালোবাসি না মানে তুমি অযোগ্য? অন্তিক ভ্রুকুচকে বলে। আমি অযোগ্য না হলে আর আপনিও যদি কাউকে না ভালোবাসেন তাহলে আমায় মেনে কেন নিতেন না শুরুতে? অন্তিক এবার মেয়েটার মাথায় কি চলছে কিছুটা হলেও ধরতে পারে। প্রাণেশাকে হাত দিয়ে ধরে কাছে টেনে নেয়। বিভ্রান্ত চোখে তাকানো প্রাণেশার কপালের চুলগুলো সরিয়ে একটা চুমু খায়। তারপর কানের কাছে মুখ নিয়ে ধিমি স্বরেই বলে। বিয়ের কিছুদিন আগে একটা ইউনিভার্সিটি গিয়েছিলাম কাজের দরকারে। ওখানে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম। আমি ঘুরে চলে যাই ওই মেয়েটার শরীরে সুবাস পেয়ে। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর সুবাস ছিল ওটা, আর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
চুলের গ্রান টানতে একটু কাছে টানবো, অমনি আমার বুকে ধাক্কা দিয়ে মেয়েটা পালিয়ে গেল। ওকে বলতে পারছিলাম না। মন মস্তিষ্কের সাথে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যে একবার ফিরে তাকিয়েছিল, ওই দৃশ্যটা ভাসত। আমার বুকে যে ছিল কয়েক মুহূর্ত, ওই দৃশ্যটা ভাসত। এক পর্যায়ে বিয়ে করবো ঠিক করে ফেলেছিলাম, কিন্তু সেদিন বেয়াদবগুলো তোমার সাথে বিয়ে পড়িয়ে দেয় মিথ্যা অপবাদ দিয়ে। তাই তোমার প্রতি রাগ ছিল, অবশ্যই তোমাকেও ভালো লাগতো। এদিকে একটু দুটানা ছিলাম। হ্যাঁ নিজেকে বল, নিয়ে কি সন্দেহ বলবি? হতো। শরীর খারাপ সব লাগছে? মিলিয়ে নিজের সিদ্ধান্তহীনতার কারণে রাগ চেহারা উঠলে এমন তোমার উপর বানিয়ে ছেড়ে রেখেছিস ফেলতাম। কেন? তারপর একদিন রাগ জানতে করবো পারি কেন পাগলি? কি সেদিন ওই বলবি? মেয়েটা আমার বউ হয়ে আছে ইতিমধ্যে। নির্দ্বিধায় বল। তখন আমার মনে ভাইকে হয়েছিল ভয় পাওয়ার কি আছে? আমার সব চাওয়া একদিন সৃষ্টিকর্তা এসব আমার হাতের কথা কাছে এনে লুকানোর দিয়েছে। কারণ শুধু আমি ওটাই আমার দরকার ও বাড়ির বুঝতে মানুষটা পারিনি। তোর গায়ে হাত আর তুলতো। আমার চাওয়ার ওই মেয়েটা তুমি সবাই বুঝতে ভালো, পারার পর থেকে আর যার তুমি সাথে ছাড়া বিয়ে আর হয়েছে কিছু সে। ভাবিনি। ট্রাস্ট মি, এটা তাহলে ভালোবাসা ও হলে বাড়ি থেকে চলে তোমাকে এসেছিল কেন? ভালোবাসা হয়তো। প্রাণেশা আজ হঠাৎ অন্তিকের এসব জানতে ফিসফিসিয়ে ইচ্ছে বলা করলো কি প্রতিটা কারণে? কথা শুনে কার স্তব্ধ কথা হয়ে বলছিস আছে তুই? সে। ওই ঘটনা তারও মনে আছে, একটু বেশিই মনে আছে। অন্তিক তার সরোয়ার, স্বামী মেয়েদের সাথে অসভ্যতামি চুপ করতো করো তো। আগেও। এই ব্যাপার নোট এখন কথা হিসেবে বলতে মনে চাচ্ছি না। ছিল এতদিন যাও এখান থেকে। ওই ঘটনা। তোমার মাথা ঠিক আছে? কারণ সেই দিন আমি আমার অন্তিককে সে বোনের সংসার দেখলেও ভাঙবো এই অন্তিক সামান্য তাকে কারণেই? দেখেনি, তা সে জানতো। আমাকে এতটা তার মানে অন্য অ্যারোগেন্ট মনে মেয়েদের হয় সাথেও তোমার? এসব করে, তুমি আবার প্লিজ এখান থেকে না যাও। মানা বউয়ের আমার মাথাটা সাথেও। গরম করে দিও না। এই যাও এখান প্রেক্ষাপটেই থেকে। তো সবসময় মনে সাহিল রেখেছে ফারদিন ওই বলছিলাম। ঘটনা। কিন্তু সে আজ তোষা বিকেলে একবার আপুর ফারদিন বিষয়টা বাড়ি দেখে আসলে ভালো হয়। মেহেরিন আপুর কথা শুনে আর আঙ্কেলের নিজের পূর্ব নাম্বারটা টেক্সট করে অভিজ্ঞতা দিবেন মনে করে, প্লিজ। বাবা সাথে চাইছিল ওনার নাম্বার। তখনকার বর্তমান অভিজ্ঞতা, রাখছি। সব মিলিয়ে অন্তিককে কেমন আছেন একাধিক মামা? আমি নারী মুখে সাহিল, থাকা মামুনির পুরুষদের ছেলে। একজন ধরে নিয়েছিল একসময়। আপনাকে দেখে ভীষণ পরে ভালো লাগলো। কিছুটা দূর মামুনির হলেও সে মুখে ভাবনা আপনার একেবারে কথা সরে অনেক যায়নি শুনেছি। কখনো। তাই অন্য কারো প্রতি অনুভূতি আছে বলে আপনার তাকে সাথে মানত দেখা না, করার খুব ইচ্ছে ছিল। কিংবা সে অনেকবার কথা মামুনিকে বলতে পারবে বলছিলাম না বলে নানা নানি দুটো মামা মিলিয়ে সবার সাথে এমন দেখা কিছুই করাতে। ভেবেছিল সে। বায়না আর করতাম, ওই মামুনি বাড়িতে এটা কাটানো সেটা শেষ বলে রাতে তো বুঝ আরো দিত। স্পষ্ট লেগেছিল সব। ছোট ছিলাম, ভেবেছিল তেমন লোকটার শুধু বুঝতাম না মেয়ে তেমন। হলেই হয়। এখন এই যাই হোক, মুহূর্তে আপনাকে সব অন্যরকম হয়ে ধরা ফাইনালি দিল তার কাছে। দেখতে পেয়ে ভীষণ ভালো অন্তিক লাগলো মামা। এখনো তার কানের কাছে এবার মুখ আমি নিয়ে কিছু রেখেছে, বলি। গলার বোনের দুই সাথে বাড়িতে গাল অল্প দিন লেগেছে কেটেছে, তাদের। এটা তো ক্লিয়ার। একজনের নিঃশ্বাস তাই এবার ওকে অপরজনের নিয়ে ওপর। টানাটানি না প্রাণিশা করে ঘাড় সিদ্ধান্ত বাঁকিয়ে আসা হোক। অন্তিকের দিকে ও তাকালে আমার 2-4 অন্তিক দিন আবার থাকুক বলে, আমাদের সাথে। তোমাকে ভালোবাসি আজকেই প্রণব, চলে গেলে আমাদের অনেক ভালো বেশি। লাগবে না। সেদিন রাতে 2-4 আমার দিন ভুল পর ছিল, আমি সেদিন বিকেলে আমার নিজেই ভুল ওকে ছিল। দিয়ে শুরু আসবো। থেকে অনেক ভুল করেছে। তাও বেশি তবে আর সমস্যা হবে না, হলে প্রমিস করছি। একদিন মিস্টার অন্তিক অন্তিক না হয় সোজা হয়ে শ্বশুর দাঁড়ায়। বাড়িতেই থাকলো। আস্তে আস্তে প্রাণিশা আসলো গেল। অন্তিকের বুকে আমার কপাল মনে হয় না ঠেকিয়ে এর জোরে চেয়ে জোরে সুন্দর শ্বাস নেয়। সমাধান আর অন্তিক আছে বুঝতে পারে এই মুহূর্তে। প্রাণিশার সবকিছু বুঝতে সময় নিচ্ছে। সে কোনো কথা বলে না, প্রাণিশাকে সময় দেয়। কিছু মুহূর্ত পর প্রাণিশা স্বাভাবিক হয়েছে বুঝতে পারলে আস্তে আস্তে তাকে ঘনিষ্ঠভাবে আগলে নেয় নিজের সাথে। এখনো জানাবে না? আগের মতো ফিস ফিস করে আদুরে কণ্ঠে বলে অন্তিক। প্রাণিশা কি জানানোর কথা বলছে জানতে চাইবে বলে সরে যেতে চায়, কিন্তু অন্তিক দেয় না, বুকের সাথে আগলে রাখে। তাই প্রাণিশা ওভাবে মাথা তুলে তাকায়। জিজ্ঞাসু চোখের চাহনি দেখে অন্তিক আস্তে আস্তে এক হাত প্রাণিশার কোমর থেকে পেটে এনে রাখে। কামিজের ফাঁকে হাত গলি সেখানটায় হাত বুলিয়ে দেয়। কিন্তু অন্তিক বা প্রাণিশা কিছুই বলবে তার আগে দাদির কণ্ঠ শুনতে পায়। কি হচ্ছে এখানে? আমার নাতনিকে এভাবে গায়ের সাথে লাগিয়ে রেখেছো কেন? প্রাণিশা দাদির কণ্ঠ শুনে তাড়াতাড়ি সরে আসতে চাইলে অন্তিক দেয় না, বরং আস্তে ধীরে নিজের থেকে সরিয়ে পাশে দাঁড় করায়। তুমি অন্তিককে দেখে দাদি অবাক হন। নাতনিকে খুঁজতে খুঁজতে এদিকে এসেছিলেন, কেউ তার কাছাকাছি দাঁড়িয়ে আছে দেখে। লোকজন ডাকতেই যাচ্ছিলেন নাতনির সাথে কেউ অসভ্যতামি করছে ভেবে। মেয়েটা তো চিৎকার চেঁচামেচিও করতে পারে না যে কাউকে ডাকবে। সব ভেবে তিনি ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু অন্তিককে দেখে অবাক হন। তুমি উকিল না? এখানে কি করছো? আবার আমার দিদি ভাইকে এভাবে ধরে রেখেছো কেন? ভারী স্বরে জানতে চান তিনি। অন্তিকের তেমন হোলদোল না হলেও এদিকে একটা কাজে এসেছিলাম একজনের সাথে দেখা করতে। ফিরে যেতে চাইলে দেখলাম আপনার নাতনি পথ হারিয়ে বসেছে এখানে। দাদি অন্তিককে বাবা মা সহ আরেকবার তাদের বাড়ি আসতে বলে। প্রাণিশাকে নিয়ে চলে যায়। অন্তিক দাদি নাতনির প্রস্থান দেখে ভেতরে নিঃশ্বাস ছাড়ে। গাড়িতে হেলান দিয়ে যতদূর দেখা যায় ওদের দেখে। যেতে যেতে দু একবার পেছন ফিরে তাকায় প্রাণিশা, তবে আরেকবার তাকাতেই অন্তিক ঠোঁট উঁচিয়ে ইঙ্গিতপূর্ণভাবে চুমুর ইশারা করে। প্রাণিশা থতমত খেয়ে যায়, লজ্জা পেয়ে আর তাকায় না।
বাড়ির প্রত্যেকে তখন অন্তিকের কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেছে। প্রাণিশাকে সবসময় ঘরের ভেতর বসিয়ে না রেখে মাঝে মাঝে হাঁটতে বের হলে ওকে নিয়ে খুব ভালো হবে তার মানসিক স্বাস্থ্যের জন্য। যেহেতু দাদি নাতনি কারোরই যখন তেমন কোনো কাজ নেই বিকেলে, তাই আজকেই বেরিয়ে পড়েছিল। যেদিকটায় গিয়েছিল আজকে ওখানকার এরিয়াটা সেফ প্রাইভেট এলাকা হওয়ায় তাই নিশ্চিন্তে বেরিয়েছিলেন। দাদি তখন প্রাণিশার পথ হারিয়ে ফেলেছিল বলাই ঘাবড়ে গিয়ে অন্তিক প্রাণিশাকে একসাথে দেখার কথা ভুলে গেলেও এখন বেশ মনে 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 করতে পারছেন। অন্তিক তার নাতনির কাছাকাছি দাঁড়িয়েছিল। সকালেও প্রাণিশার দিকে তাকিয়ে দেখছেন তিনি অন্তিককে। সব মিলে ওনার খটকা লাগছে। সাহিল বাড়ি আছে দেখে তার কাছে যায়। দাদিকে দেখে সাহিল একবার চোখ তুলে তাকায়, তারপর আবার ফোনে মনোযোগ দেয়। সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও দেখছে সে, টকশোর ভিডিও। দাদি গলা খাকারি দেয়। নাতির মনোযোগ আকর্ষণ করতে সাহিল ফোনের দিকে চোখ রেখেই বলে,